हेलो एवरीवन, वेलकम बैक टू द मैथमेटिकल वर्ल्ड। पहले मैं बता देता हूँ मैथ्स जो एक्टिविटी टास्क है, मॉडल एक्टिविटी टास्क, वहाँ उसका वीडियो मैं बनाने वाला हूँ बंगाली में। तो जो लोग मेरे चैनल में पहले से हो, जिन लोग हिंदी में उनको पता होता है, मतलब बंगाली उनको उतना आता नहीं है, तो उन लोगों को कहूँगा ये वीडियो स्किप कर जाओ, ठीक है। और जो लोग बंगाली से बिलोंग, मतलब वेस्ट बंगाल से बिलोंग करते हो, ये वीडियो जिन लोगों को चाहिए, मैं थोड़ी देर में बंगाली में पढ़ाऊँगा। तो उन लोगों को मैं यही सजेस्ट करूँगा कि अगर तुम लोगों को इस तरह का और वीडियो चाहिए तो इस चैनल को सब्सक्राइब करो। मैं एक अलग सा सेगमेंट भी बना दूँगा, ओके। তো আজকের যেটা সেগমেন্ট হবে সেটা হচ্ছে ম্যাথস অ্যাক্টিভিটি টাস্ক, যেটা রিসেন্টলি দিয়েছে স্কুলে 13তে আমাদেরকে সাবমিট করতে হবে। তো ওটা আমরা এখানে আজকে সলভ করব, ক্লাস 10 এটা, ঠিক আছে। খুব তাড়াতাড়ি আমি ক্লাস 9টাও সাবমিট করব, মানে আপলোড করে দেবো। তো চলো দেখা যাক, শুরু করছি তাহলে। লেটস গেট স্টার্টেড। 8 400 400 400 इस नंबर को सेव कर लीजिए, क्योंकि मैथ, फिजिक्स, केमिस्ट्री, बायोलॉजी का हर डाउट का सलूशन अपने ही मोबाइल पर आप खुद ही पाइए। डाउट नाट का 8 400 400 400 इस नंबर को व्हाट्सएप पर सेव कीजिए और तुरंत ही पाइए वीडियो सलूशन। आप अपने क्वेश्चन का फोटो लीजिए और उसको क्रॉप करके व्हाट्सएप पर सेंड कीजिए। क्लास 6 to 12 IIT, JEE, मेन एंड एडवांस, नीट, CBSE एंड ऑल स्टेट बोर्ड। तो अब देर किस बात की, 8 400 400 पर अपने डाउट को आउट कीजिए। लिंक इन द डिस्क्रिप्शन बिलो। দেখো এখানে প্রথমে যে কোয়েশ্চেনটা আছে দ্যাট ইজ গণিত, ম্যাথামেটিক্স, দশম শ্রেণী, 50 মার্কসের কোয়েশ্চেন। তো এখানে বলেছে যে প্রথম কোয়েশ্চেনটা যে বাস্তব সহগযুক্ত অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো। প্রথমে বলে দিচ্ছি যে এখানে দ্বিঘাত সমীকরণ মানে হচ্ছে পাওয়ারটা, মানে এর যে সহগটা হবে এটা 2 হতে হবে, ওকে। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ। এবং অ্যাকচুয়াল বিশিষ্ট মানে XYZ এই ধরনের যে ভেরিয়েবলগুলো আছে তার একটাই কোনো ভেরিয়েবল হতে হবে, ওকে, ক্লিয়ার। তো এখানে দেখো বেসিক্যালি যদি আমি এটাকে সিম্পলিফাই করি, মানে মানে ক্যালকুলেশন করে দেখি, দেখতে পাবো এখানে x³ আসবে, এখানে -x -3x মানে -4x আসবে। তো এটা তো দ্বিঘাত সমীকরণ হচ্ছে না, কারণ এখানে 3 হয়ে গেছে পাওয়ারটা। বিটাতে যদি দেখো এইটার সঙ্গে এটা যখন মাল্টিপ্লাই করবে তখন দেখতেই পাচ্ছ এখানে x⁴ হয়ে যাবে, -x² -6x কিছু থাকবে। তো এটাও হবে না, কারণ ম্যাক্সিমাম পাওয়ারটা কত হচ্ছে 4 হয়ে যাচ্ছে, তাহলে এটাও হবে না। এবার এখানে এইটা যদি দেখা যায়, দেখো এখানে যদি আমি মাল্টিপ্লাই করি x × x x² -x -x, ওকে, এটা গুণ করলে -x হবে, এটাও -x, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে x² -2x = 0, গট ইট। তাহলে এইটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ, তাহলে সিটা অপশানটা অ্যান্সার হবে। আর এটা লিনিয়ারে আছে, এটাও হবে না, তো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। চলো এবার আমরা নেক্সট 2 নম্বরটা দেখি। 2 নম্বরে বলছে যে এই সমীকরণের বীজ দুটি হলো, রুট অ্যাকচুয়ালি, যেটা বীজ দুটো কী হবে, কিছু নয়, যেটা দেখো দুটো প্রোডাক্ট ফর্মে মানে গুণ আকারে আছে, জাস্ট দুটোকে 0 করে দাও, 2x - 2 = 0 করে দাও, আর একটা হচ্ছে x + 3 = 0 করে দাও। তাহলে এখানে x = দেখবে -2টা এদিকে গেলে +2 হবে, আর এই 2টা ডিভাইড হয়ে যাবে, তাহলে 1 হবে, আর এদিকটা -3, ওকে। তাহলে তোমাদের আসছে 1, -3। দেখে নাও কোনখানে অপশানটা আছে 1, -3, এটাও অপশান সি হবে। আচ্ছা চলো এবার নেক্সট দেখা যাক। 3 নাম্বারটা আছে বার্ষিক 10% সরল সুদের হারে, মানে সিম্পল ইন্টারেস্ট, 50 টাকার 2 বছরের সুদ, আগে বার করো এটা। আরেকটা বলেছে একই হারে 100 টাকার 1 বছরের সুদ। তাহলে 50 টাকার 2 বছরের সুদ মানে হচ্ছে তোমার আমাদের বার করতে কী হবে, সুদটাই বার করতে হবে। তাহলে সুদ সমেত বার করো, আর সিম্পল ইন্টারেস্ট SI। আমার একটু ইংলিশে পড়ানোর অভ্যাস আছে বলে একটু অসুবিধা হতে পারে তোমাদের, মানে মাঝে মাঝে ইংলিশ টার্মগুলো ইউজ করে ফেলবো, বাট আমি তোমাদেরকে বাংলাতেই ঠিকঠাক করে পড়িয়ে দেবো, আশা করছি বুঝতে পারবে। তো বিকজ দিস ইজ মাই মাদার টাং, ওকে। তো PRT, পি মানে কত দেখো বলে দেয়নি, বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকা 2 বছর বলে দিয়েছে, 50 টাকা, পিটা হচ্ছে 50 টাকা, 10% সরল সুদ মানে 10/100, পার্সেন্টেজ মানে 10/100 আসে, আর হচ্ছে 2 বছর × 2। তাহলে এখানে দেখো 0 0 ক্যান্সেল হয়ে গেলে 5 2 মানে 5 2 10, তাহলে 10 টাকা হচ্ছে আমাদের প্রথমটার ক্ষেত্রে সুদ। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে সুদটা একবার দেখা যাক। এখানে বলেছে একই হারে, মানে 10% সুদের হারই, এখানে আবার সুদটা লেখো
সুদ কি হবে, তোমার বলছে 100 টাকার 1 বছরে, তাহলে পি মানে হচ্ছে 100 টাকা, আর মানে হচ্ছে 10%, মানে 10/100 ইন্টু 1 বছর, 0 কেটে গেল, এটাও 10 আসছে, দেখতে পাচ্ছ মানে সুদটা সমান আসছে। তাহলে অপশন ডিটা হবে সমান, কোনো গুণ টুন হবে না। এখানেও 10 টাকা পাচ্ছি, এখানেও 10 টাকা পাচ্ছি, টাকাটা আলাদা, এটা 2 বছরের জন্য, এটা 1 বছরের জন্য, এখানেও টাকাটা আলাদা আছে, কিন্তু ইন্টারেস্টটা আমরা মানে সুদটা আমরা একই পাচ্ছি। ওকে, এবার ও কেন্দ্রবৃত্তের, এবার দেখো বলেছে যে ও কেন্দ্রবৃত্তের পিকিউ অ্যান্ড আরএস, চলো একটা ছবি আঁকা যায়। দেখো বলা আছে যে ও কেন্দ্রবৃত্তের পিকিউ অ্যান্ড আরএস দুটি সমান জ্যা, তাহলে ধরো না এটা পিকিউ, এটা হচ্ছে আরএস। ওকে, দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। ও বিন্দু থেকে পিকিউ জ্যা এর দূরত্ব 8 সেন্টিমিটার। ও কেন্দ্র থেকে পিকিউ জ্যা এর দূরত্ব, মানে এটা যদি ও কেন্দ্র হয় তাহলে এটা থেকে দূরত্বটা হচ্ছে 8 সেন্টিমিটার, 8। আর ও বিন্দু থেকে আরএস এর দূরত্ব, মানে এই দূরত্বটা আমাকে বার করতে হবে, এটা হচ্ছে তোমার কেন্দ্র। ওকে, আমি অন্য কালার নিচ্ছি, তোমাদের বোঝাতে সুবিধা হবে, রেড কালারটা নিচ্ছি। চলো, এইটা আমাকে বার করতে হবে। অ্যাকচুয়ালি দেখো অঙ্কটা করে দেখার কিচ্ছু নেই, এখানে যেহেতু জ্যায়ের দৈর্ঘ্যটা সমান বলেছে, এটা প্রমাণ করা যায়, এখানে যেহেতু জ্যায়ের দৈর্ঘ্যটা সমান বলেছে, তাদের কেন্দ্র থেকে তাদের দূরত্বটাও সমান হবে, মানে এটা 8 সেন্টিমিটার, মানে এখানেও 8 সেন্টিমিটার হবে। ঠিক আছে, তা তোমাদের এটাই উত্তর হবে, কারণ আর কোনো ইনফরমেশান দেয়নি এখানে, দরকারও নেই অ্যাকচুয়ালি প্রুভ করা। এখানে ওই প্রপার্টিটা কাজে লাগাতে হবে যে যেহেতু ও কেন্দ্রবৃত্ত থেকে যদি দুটো সমান দৈর্ঘ্য, মানে পিকিউ আর আরএস দুটি সমান দৈর্ঘ্য, তাহলে কেন্দ্র থেকে এই যে দূরত্বটা যা দেখছো, ধরো না এটা ও এ, তাহলে এই যে ও এর দূরত্ব যা হবে, ও বির দূরত্বটাও তাই হবে। কেন? কারণ যেহেতু পিকিউ আর আরএসটা সমান, এটা প্রমাণ করা যায়। আপাতত এটা এমসিকিউ বলে আমি শুধু অ্যান্সারটা বলে দিলাম। ওকে, নাও দ্বিতীয়টা দেখো, মানে 5 নম্বরটা দেখো, ও কেন্দ্রবৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, চলো একটা ছবি আঁকা যাক, আমি এটা মুছে দিচ্ছি এই ছবিটা। দেখো এখানে বলেছে ও কেন্দ্রবৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে। আমার একটাই বলেছে অ্যাকচুয়ালি, পি বিন্দু থেকে, ধরো এটা কিউ, এইটা দরকার নেই, তাহলে এই পার্টটা মুছে দিই, এটা বলেনি, দরকার নেই। ওকে, এটা পি বিন্দু একটা বহিস্থ কোনো বিন্দু, বাইরে একটা বিন্দু আছে পি, সেখান থেকে কিউ মানে ও কেন্দ্রবৃত্তের এই কিউ বিন্দুতে স্পর্শক। ওকে, তাহলে ও কিউ লেন্থটা বলে দিয়েছে, এই লেন্থটা তোমার বলে দিয়েছে। আচ্ছা দাঁড়াও, এটা ভালো করে এঁকে দিই। এটা তোমার বলে দিয়েছে, দেখো ও কিউ কোথায় গেল, ও কিউ এই যে 9 সেন্টিমিটার। ওকে, পিও মানে এটাকেও আমাকে জয়েন করতে হবে, এটা তোমার বলে দিয়েছে দেখো 15 সেন্টিমিটার। তাহলে তোমাকে বার করতে হবে পিকিউটা, এইটার মানে স্পর্শকের দৈর্ঘ্যটা কত বার করতে হবে। দেখো আমরা জানি যে কেন্দ্র থেকে যদি একটা মানে ব্যাসার্ধ আঁকা হয় যে বিন্দুতে স্পর্শক করছে, তাহলে এই ব্যাসার্ধ আর স্পর্শকটা কী হয়, 90 ডিগ্রিতে থাকে, তারা পারপেন্ডিকুলারলি মানে টাচ করে, মানে লম্বভাবে তারা টাচ করে। ওকে, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা কী হবে তোমার হচ্ছে, এটা অতিভুজ হাইপোটেনিয়াস, এটা তোমার হচ্ছে কোনো একটা বাহু, তাহলে এটা বার করতে হবে। তাহলে দেখো 15, এটা তুমি যদি এক্স ধরে নাও, তাহলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস 9 স্কোয়ার সমান হচ্ছে 15 স্কোয়ার, 15 স্কোয়ার। কেন? কারণ হচ্ছে তোমার একটা মানে অতিভুজের স্কোয়ার সমান কি, যে বাকি দুটো বাহু আছে তাদের স্কোয়ারের যোগফল, সেটাই লিখেছি। তাহলে এক্স স্কোয়ার সমান কত, 15 স্কোয়ার হচ্ছে 225। আচ্ছা তোমরা বোধহয় এখানে দেখতে পাচ্ছ না, একদম তুলে দিচ্ছি একটু। 15 স্কোয়ার হচ্ছে 225, এই 9 স্কোয়ারটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, -81, 81। তো এটা হবে তোমার 4, এক আছে এখানে দেখো কিছু নেই, 4 এখানে 8, 9 10 11 12, 4 1 144, 144। তাহলে দেখো 144টা কার স্কোয়ার জানো, 12 স্কোয়ার, তাহলে কী হবে, স্কোয়ার রুট অফ 144, এটা হবে 12 সেন্টিমিটার। এখানে দেখো 12 সেন্টিমিটার কোথায় দেখতে পাচ্ছ তোমরা, এখানে ডাইরেক্ট বার করে দেয়নি, কিন্তু এইটা আমাদের ক্যালকুলেশন করতে হতো না, আমি বোকার মতো ক্যালকুলেশন করে ফেললাম, এইখান থেকে তোমার করা যাবে। এক্স স্কোয়ার সমান কি 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার, তাহলে এক্স সমান কী হবে বলো, এত ক্যালকুলেশন দরকারই ছিল না, এক্স সমান হবে স্কোয়ার রুট অফ 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার। ওকে, তাহলে অপশান বিটা আমাদের অ্যান্সার, উত্তর। নেক্সট চলো, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 25:16। এবার বক্রতলের ক্ষেত্রফলটা তোমাদের জানতে হবে, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কী হয়, 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 পাই আর স্কোয়ার, অ্যাকচুয়ালি গোলকের বক্রতল আর সমগ্রতল একই হয় গোলক, তাই না? তাহলে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে এটা, তাহলে 4 পাই, একটা ধরো প্রথম একটা গোলকের ধরে নিলাম রেডিয়াসটা, মানে তার ব্যাসার্ধটা R1, আর দ্বিতীয় গোলকটা হচ্ছে R2, তাহলে একটা হয় 4 পাই R1 স্কোয়ার ইজ টু 4 পাই R2 স্কোয়ার। ওকে, এবং বলেছি তাদের আয়তনের অনুপাত বার করো, তাহলে আয়তনটা তোমরা জানো 4/3 পাই R কিউব হবে,
আর এটার মানে R1 হবে প্রথমটা যদি হয়, দ্বিতীয়টা হবে 4/3 পাই R2 কিউব, হ্যাঁ না? দেখো 4/3 আচ্ছা এই পার্টটা আমি পরে করছি। তাহলে এখানে দেখো এর অনুপাতটা বলা আছে তোমার, রেশিওটা কত 25:16 বলা আছে। তাহলে তুমি যদি এইটাকে অনুপাত মানে কি ভাগ আকারে লেখা যায়, মানে 5:6কে লেখা যায় না 5/6, তাহলে এখানে আমরা লিখবো 4 πr1 স্কোয়ার বাই, এটাকে তাহলে আমি ভাগ আকারে লিখতে পারি 4 πr2 স্কোয়ার। দেখো 4 π কেটে গেলে কি হবে, আচ্ছা এই দিকটা লিখে নাও 25/16 16, তাহলে এই দিকটা দেখো R1/R2 হোল স্কোয়ার হবে, কারণ R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার আছে। এদিকটা কত লিখতে পারো 5/4 এর হোল স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি তুমি কি পাচ্ছ R1 বাই, তোমরা কি পাচ্ছ R1/R2 সমান 5/4। তাহলে এইটাই আমার এখানে কাজে লাগবে। এবার বলেছে তাদের মানে ভলিউম মানে হচ্ছে আয়তনের অনুপাত চাইছে, তাহলে আয়তনের অনুপাত কী হবে 4/3 কেটে গেল, পাই কেটে গেল, তাহলে এখানে তোমার কী হবে R1/R2 হোল কিউব হয়ে যাবে, এটাও কিউব এটাও কিউব, তাহলে হোল কিউব হয়ে যাবে। তাহলে R1/R2 মানে কত 5/4, 5/4 তার কিউব করে নাও, তাহলে আলটিমেট 5-এর কিউব মানে হচ্ছে 125 আর 4-এর কিউব মানে 64। দেখে নাও এখানে কোনটা অপশান দিচ্ছে ওরা, 64 এইটা হচ্ছে। খুব সাবধান, এই দুটোর মধ্যে কিন্তু ডিটা হবে, কারণ কাকে আগে ধরছি সেটা দেখতে হবে। ওকে, তোমরা যদি স্ক্রিনশট নিতে চাও তাহলে একটু আগে আবার চলে যাও, দিয়ে ওখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নাও। ওকে, চলো এবার 7 নাম্বারটা দেখি। দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। তো দেখতে পাচ্ছ দুটো বৃত্ত আছে এখানে, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। যদি বুঝতে না পারো দেখো, এটা একটা আর এটা একটা বৃত্ত। ওকে, এরা পরস্পর সি বিন্দু থেকে বহিঃস্পর্শ করেছে, বাইরের দিকে স্পর্শ করেছে, দেখতে পাচ্ছ এই যে। তো বহিঃস্পর্শ মানে দুটো দুদিকে থাকবে, তো বহিঃস্পর্শ করেছে। এবার বলছে যে এবি বৃত্ত দুটি একটি সাধারণ স্পর্শক, মানে এটা একটা দেখছো এবি, এটা একটা সাধারণ স্পর্শক যা বৃত্ত দুটিকে এ আর বি বিন্দুতে ছেদ করছে। ওকে, মানে স্পর্শ করছে, ছেদ তো হবে না, স্পর্শ হবে এখানে। তাহলে আমাকে বার করতে হবে এসিবি, এটা 90 ডিগ্রি হবে। আমি উত্তরটা বলছি কেন হবে সেটাও বলে দিচ্ছি। দেখো এখানে দেখতে পাচ্ছ এক্স ওয়াই জেড আর সি, এটা একটা বর্গক্ষেত্র তৈরি হবে। তাহলে এই কোণটা অ্যাকচুয়ালি এখানে প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি হবে, হ্যাঁ না? তোমার অ্যাকচুয়ালি এটাও প্রমাণ করা যায়, তো জাস্ট আপাতত এইটুকু মনে রাখো যে এইটা একটা 90 ডিগ্রি হবে, মানে এক্স ওয়াই জেড সি, এটা প্রমাণ করা যায় যে এটা একটা বর্গক্ষেত্র হবে, তাই জন্য এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রিটা উত্তর হবে। আমি এর বেশি এখানে এখন এক্সপ্লেনেশন দিলাম না, ঠিক আছে? চলো, একটি নিরেট গোলকের সমগ্র দলের ক্ষেত্রফল হচ্ছে 147 পাই বর্গ সেন্টিমিটার হলে উহার ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধ কত হবে চলো বার করা যাক। তাহলে দেখো, তাহলে এই অঙ্কটা তোমরা বুঝে গেছো। আমি নেক্সটে চলে আসছি। তাহলে এখানে হচ্ছে এটা 8 নম্বরের অঙ্কটা সলভ করবো। এখানে 8 নাম্বার, এটা ছিল 7 নাম্বার, এটাই লাস্ট কোশ্চেন প্রথম 1 নম্বর কোশ্চেনে। তো একটি নিরেট গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, এবার একটু আগে বললাম না একটা নিরেট অর্ধগোলক, আচ্ছা নিরেট অর্ধগোলক, তাহলে অর্ধগোলক হলে তোমার মনে রাখতে হবে যে দেখো এরকম গোলক মানে কি, এটা নিরেট বলেছে আবার, তাহলে এরকম পোর্শনটা হবে, মানে এখানে হচ্ছে টোটালটা যদি ধরো এটা টোটালটা হতো তাহলে কি হতো 4 পাই আর স্কোয়ার, একটু আগে তোমাদেরকে বললাম। এবার তার অর্ধেক হয়ে যাচ্ছে, মানে এইটুকু পার্টটা কত হবে 2 পাই আর স্কোয়ার, কিন্তু এখানেও তো একটা বৃত্ত তৈরি হচ্ছে ভূমির কাছে, তাহলে প্লাস পাই আর স্কোয়ার, তাহলে অ্যাকচুয়ালি 3 পাই আর স্কোয়ার। তাহলে দেখো এখানে 3 পাই আর স্কোয়ার আছে টোটাল, মানে তোমার সমগ্র তল হলো নিরেট গোলকের, তাহলে এখানে তোমার কী হবে 3 পাই এই আর স্কোয়ার, এর ভ্যালুটাই হচ্ছে 147 পাই, তাহলে বোথ সাইডে দেখো পাই পাই তো ক্যান্সেল হয়ে যাবে। এবার তাহলে আর স্কোয়ার সমান কী হবে 147/3, এটা যদি ক্যান্সেল করো 49 আসছে, তাহলে আর সমান কত হবে 7 হবে, কারণ 49 কার স্কোয়ার 7 স্কোয়ার, ঠিক আছে বুঝতে পেরেছো? তাহলে আর এর ভ্যালুটা হবে 7। ওকে, চলো এটা কত নম্বর অপশানে আছে দেখে নাও, তো সেটা রাইট করে দাও। এটা হচ্ছে তোমার অপশান নাম্বার 7 মানে 3, তো 3-এরটা অ্যান্সার। ওকে, এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। চলো এবার নেক্সট, সত্য না মিথ্যা বলতে হবে এখানে। দেখো প্রথমটা বলছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলো, ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে। অর্ধেক করা হলো মানে দেখো ঘনকের তোমার মানে আয়তন কত a কিউব যদি সাইডটা হয়, এবার অর্ধেক করা হলো মানে এখন a/2 হয়ে গেছে, তার কিউব করো, তাহলে কি হবে 1/8 হবে, মানে a কিউব হবে উপরে, আর নিচে 2 এর কিউব মানে 8, তাহলে 1/8 a কিউব, তাহলে প্রথমটার তো 1/8ই হচ্ছে, সেটাই তো বলা আছে, তাহলে এটা সত্য ট্রু। ওকে, দ্বিতীয়টা দেখো বলা আছে যে a/2 b/3 c/4 হলে তাহলে abc এর রেশিওটা মানে অনুপাতটা কত হবে, b/3
c/4। তাহলে অনুপাতটা কত হবে? দেখো এখানে আমরা কি করব, তোমার দুটো দুটো করে নাও। তাহলে a/b কত হবে বলো, এখান থেকে এই দুটো থেকে যদি নিই হবে তোমার 2/3। ওকে, আচ্ছা তাহলে a/b হচ্ছে 2:3, এটা লিখে নিলে তোমরা। আচ্ছা এরপরে দেখো এই দুটো থেকে দেখো b/c করলে কত হবে, 3/4 হবে। তাহলে b/c করলে কত হবে বলো, 3:4। তাহলে আলটিমেট a/b/c কত হবে? এই দুটো তোমার সেম আছে, b এর ভ্যালুটা দেখো সেম আছে, তাহলে 2:3:4। দেখে নাও এটা উল্টোটা আছে, abc আছে এখানে 2:3:4 আসা উচিত ছিল, কিন্তু আসছে 4:3:2, মানে উল্টোটা এসেছে, তাহলে এটা ফলস, মিথ্যে। আচ্ছা নেক্সট এই দুটো হলো। নেক্সট হচ্ছে আচ্ছা তোমরা যদি এটা স্ক্রিনশট নিতে চাও নিয়ে নাও, আমি এখানটা একটু মুছে দেবো। দেখো এরপর বলছি যে আসল পি টাকা হলে, মানে পি টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8% হলে দ্বিতীয় বছরের মূলধন কত হবে? এটা হবে না বার করতে হবে। দেখো তোমরা জানো প্রথম বছরে কি হবে, তোমার যদি আসল পি টাকা হয় তাহলে তোমার সুদটা কত হবে বলো, প্রথম বছরের সুদটা কত হবে? প্রথম বছরের সুদ সমান হবে পি ইন্টু আর ইন্টু 1/100, এটা প্রথম বছরের সুদ, তাই তো? তাহলে এইটা যেটা প্রথম বছরের সুদ পেলে PR/100, এবার এটা তোমার সুদ হলো। এবার এই সুদটার সঙ্গে তোমাকে যেটা তোমার আসল ছিল সেটাকে যোগ করতে হবে। তাহলে আসলটা কি করতে হবে? আসল তোমার হবে যেটা তোমার প্রথমে আসল ছিল, এটা দ্বিতীয় বছরের কথা বলছি, এটা সেকেন্ড ইয়ার, হ্যাঁ দ্বিতীয় বছরের কথা বলছি, এটা ফার্স্ট ইয়ারের ছিল। দ্বিতীয় বছরে কি আসল সমান কী হবে, পি প্রিন্সিপাল যেটা তোমার আগে ছিল মূলধন, তার সঙ্গে এই সুদটাকে যোগ করতে হয়, এইটা হবে। কিন্তু এখানে তোমার এটা বলে দিয়েছি, এটা কিন্তু দ্বিতীয় বছরের মূলধন নয়, এটা দ্বিতীয় বছরের মানে শুরুতে মূলধন না, দ্বিতীয় বছরের শুরুতে মূলধনটা কী হবে, এটা হবে। তাহলে এটা তোমার হচ্ছে ফলস, মিথ্যে। ওকে, দেখো এখানে 4 নম্বরটা বলেছে যে চিত্রে ও কেন্দ্রবৃত্ত এবি একটি ব্যাস, এটা একটা ব্যাস, বৃত্তের ভেতরে কিউ একটি বিন্দু, আচ্ছা এটা একটা বিন্দু, এ কিউ বি সর্বদা সূক্ষ্মকোণ, না এটা সর্বদা সূক্ষ্মকোণ হবে না। দেখো এইটা তো 90 ডিগ্রি হবে, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ তোমরা জানো, কিন্তু ওর ভেতরে যদি কোনো একটা বিন্দু থাকে এটা কখনোই মানে সর্বদাই যে এটা সূক্ষ্মকোণ হবে তার নয়, এটা স্থূলকোণও হতে পারে, অন্য কিছুও হতে পারে। ওকে, তাহলে এটা হবে মিথ্যে, সর্বদা হবে না। ওকে, তাহলে হচ্ছে ফলস, মিথ্যে। আচ্ছা এরপর দেখো এটা অ্যাকচুয়ালি ভুল দিয়েছে, এটা 5 নম্বর হবে, দাগ নম্বর 5 এটা। হ্যাঁ বলছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে এডি লম্ব বিসি। আচ্ছা এবিসি একটা ত্রিভুজ আছে ধরো, ওকে, এই এবিসি ত্রিভুজের বলছে যে এডি লম্ব বিসি, বিসির ওপর এডিটা লম্ব, তাহলে সুতরাং এবিডি সর্বসম সিএডি। ওকে, এবার দেখা যাক এটা সর্বসম হয় কিনা। অ্যাকচুয়ালি সর্বসম হবে না, এটা সদৃশ্যকোণই হবে। তো এটা যদি 90 ডিগ্রি হয় এটাও 90 ডিগ্রি, আর তো কিছু বলে দেয়নি, ঠিক আছে না? তাহলে দেখতে পাচ্ছ যে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, বলছে এখানে বলে দিয়েছে যে এবিসি এর বিসি বাহুর উপর ডি একটি বিন্দু যে এটা লম্ব, এটা না, এটাই বলা যাবে না, এটা সর্বসম কখনোই হবে না, ঠিক আছে, এটাও মিথ্যে। ওকে, এটা সদৃশ্যকোণী হবে কিনা সেটাও বলতে পারছি না। যদি এই কোণটা 90 ডিগ্রি বলা যেত তাহলে বলতাম যে হ্যাঁ এটা সদৃশ্যকোণী হবে, এটা কি হবে কিছু বলা যাবে না, নাও হতে পারে হতেও পারে। ওকে, এবার দেখো 6 নম্বর, শুভেন্দু ও নৌসদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা। ঠিক আছে, এটা সত্যি না মিথ্যা আমাদের চেক করতে হবে, অ্যাকচুয়ালি মিথ্যা হবে মনে হয়, দেখা যাক। বুঝলি শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা। এবার দেখো আমাদের ক্ষতি হোক আর লাভ হোক সেটা কি হয়, সবসময় তাদের মূলধন অনুপাতে ভাগ করা হয়। তাহলে শুভেন্দুর ক্ষেত্রে শুভেন্দু ইজ টু নৌসদ। ওকে, কী দেওয়া আছে, 1500 টাকা অনুপাত 1000 টাকা। দেখো এখানে দুটো শূন্য ক্যান্সেল হয়ে গেল, 5 দুগুণে 10, 5 3 15, 3:2। তাহলে এটা আমাদের মানে মূলধনের অনুপাত। এবার এটা কি দেখো এখানে লিখবো, তাহলে এই অনুপাতেই আমাদের ক্ষতিটা ভাগ করে নেবে। 75 টাকা টোটাল ক্ষতি হয়েছে, তাহলে মানে এখানে আমার কার ক্ষতিটা চাই, শুভেন্দুর ক্ষতিটা, তাই না? শুভেন্দুর ক্ষতি 75 তো লিখবে। এবার কোন অনুপাতটা শুভেন্দু, 3টা বাই এই দুটোর যোগ করো 5,
45, 45 টাকা ক্ষতি হওয়া উচিত ছিল, এখানে লেখা আছে 30 টাকা। নো, এটাও ফলস। ঠিক আছে, ওই পাশের চিত্রে এস টি প্যারালাল কিউ আর, এই দুটো সমান্তরাল বলেছে হলে পি কিউ গোটাটা বাই পি এস, এইটা আচ্ছা এই দিকটা দেখে নাও, পি আর গোটাটা বাই পিটি। হ্যাঁ, এটা সত্য, এটা সত্য, ট্রু। বুঝতে পারলে? মানে দেখো, আমরা একটা ফর্মুলা আছে যে মানে উপপাদ্য আছে যে এইটা বাই এটা, আর এখানে কি হবে, এটা বাই এটা হবে। এবার এইটা থেকেই +1 দিয়ে যোগ করে এটা প্রমাণ করা যায়। এটা একটা প্রমাণ আছে, তোমাদের বইয়ে দেখে নিও, প্রমাণটা আছে করা, এটা সত্য হবে। আচ্ছা, আর যদি তোমার মনেও না, আমি বলে দিচ্ছি, চলো ঠিক আছে, বলে দিচ্ছি, চলো দেখো আমরা কি হয়, যদি এই দুটো বাহু সমান্তরাল হয় এস টি আর কিউ আর, তাহলে কি লিখতে পারি, পি এস বাই এস কিউ, আর এখানে লিখতে পারি পি টি বাই টি আর। ওকে, দু সাইডে তুমি যদি 1কে অ্যাড করো, আচ্ছা এটাকে ঘুরিয়ে নিয়ে 1কে অ্যাড করতে হবে, কারণ নিচে পি এসটাকে লিখেছে, তাহলে ঘুরিয়ে নাও এটাকে ঘুরিয়ে নিলে কি হবে, এস কিউ বাই পি এস হবে, উল্টে নিচ্ছি, এটা হবে টি আর বাই পিটি। এবার 1 অ্যাড করো, বোথ সাইড যোগ করো, তাহলে কত হবে, এখানে যোগ করলে এস কিউ প্লাস পি এস বাই পি এস, এদিকটা হবে টি আর প্লাস পিটি বাই পিটি। ওকে, দেখো উপরটা যদি যোগ করো এস কিউ প্লাস পি এস, এটা কত হবে, এস কিউ প্লাস পি এস, মানে গোটাটা পি কিউ হবে না উপরটা। ওকে, আর এখানটা কী হবে, পি এস, এদিকটা দেখো পি আর হবে বাই পিটি, এটাই বলে। হ্যাঁ, এটা সত্য তাহলে। ঠিক আছে, শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে, তাহলে একটা শঙ্কু আঁকা যাক। বলেছে যে একটা শঙ্কুর, এটা ধরো উচ্চতা, এখানে এটা হচ্ছে শঙ্কুর উচ্চতা, এটা হচ্ছে শঙ্কুর তির্যক, এটা হচ্ছে এলটা তির্যক উচ্চতা, এটা হচ্ছে শঙ্কুর উচ্চতা, এটা হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা দেখো, শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ বলেছে, তাহলে এটা হচ্ছে তির্যক উচ্চতা কি, এর দ্বিগুণ, মানে এটা উচ্চতা যাবে তার দ্বিগুণ, মানে এখানটা হচ্ছে 2h, তাই না, এটা যাবে তার ডবল হবে। বুঝলি, শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ, শঙ্কুর উচ্চতা কত, h, তার দ্বিগুণ মানে ইন্টু 2, তাহলে এল সমান হচ্ছে 2h। এবার তোমাকে এখানে আর এর ভ্যালু বার করতে হবে। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হবে, কারণ এটা জানো তোমরা 90 ডিগ্রি সবসময়, তাহলে এল স্কোয়ার, এটা হচ্ছে অতিভুজ, তাহলে এল স্কোয়ার সমান কী হবে। আচ্ছা, আমাকে আর এর ভ্যালুটা বার করতে হবে, তো এক কাজ করো, আগে কী হবে এখানে দেখো, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান হবে এল স্কোয়ার। এবার এল ভ্যালু কত, আর স্কোয়ার সমান এল ভ্যালু কত, 2h এর হোল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, এটা এইদিকে চলে এলো, তাহলে আর স্কোয়ার সমান হবে 4h স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, তাহলে আর হবে √3h স্কোয়ার, মানে হচ্ছে √3 ইন্টু উচ্চতা, ওটাই তো বলা ছিল, তাহলে এটাও সত্য। ঠিক আছে, ট্রু। ওকে, চলো এটাও হয়ে গেল 2 নম্বর। এবার 3 নম্বরটা দেখি, আর দুটোই কোশ্চেন আছে, 3 আর 4 নম্বর। চলো দেখো, এবার যে কোশ্চেন নাম্বার 3টা আছে, 3 নম্বরটা আমরা সলভ করব। একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। এবার দেখো, লম্ববৃত্তাকার চোঙের যদি ব্যাসার্ধ আর ধরি, আর উচ্চতা যদি আমরা ধরি এইচ, তাহলে কী হবে, লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ ধরেছি, তাহলে আয়তন কী হবে, পাই আর স্কোয়ার এইচ, এটা ফর্মুলা তোমরা জানো, আর বক্রতলের ক্ষেত্রফল কী হবে, 2π r/h। এবার এটা ঘন একক, এটা বর্গ একক, কিন্তু তাদের বলছে সংখ্যামান সমান, মানে ভ্যালুটা, মানে ধরো একটা যদি 16 মানে মিটার স্কোয়ার হয়, আর একটা হচ্ছে 16 মিটার কিউব, মানে সংখ্যামানটা, ভ্যালুটা সমান। বুঝতে পেরেছো? তাহলে কী হবে, সেই দুটোকে ইকুয়াল করে দাও, এই এককটা আলাদা কিন্তু সংখ্যামানটা, মানে এইটা ভ্যালুটা সমান। ওকে, তাহলে কি লিখবো আমরা এখানে, পাই আর স্কোয়ার এইচ সমান 2π r/h, সব ক্যান্সেল করলে দেখো আর সমান 2 আসবে। আশা করছি বুঝতে পেরেছো। ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে বলে আমি এটা সব করে সলভ করে নিয়েছি, তারপর এটা তোমাদেরকে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। এখানে বলছে দেখাও যে মিশ্র দ্বিঘাত করণী 7 - √2 এর অনুবন্ধী করণী হলো 7 + √2। এবার একটা করণীর অনুবন্ধী করণী বুঝবে কি করে, দুটো পয়েন্ট এখানে দেখতে পাচ্ছ, একটা দুটো পয়েন্ট আমি লিখেছি, যে এটা অনুবন্ধী করণী চেনার উপায়টা হচ্ছে তাদের যোগফলটা যদি মূলত সংখ্যা হয়, মানে p/q আকারে যেভাবে লেখা যায় সেইটা, আর যদি তাদের গুণফলটাও মূলত সংখ্যা হয়, তাহলে বলবো একটা করণী আর একটার মানে অনুবন্ধী করণী। তো এখানে দেখো 7 - √2 আর 7 + √2 আছে, এখানে -√2 + √2 কেটে গেলে কি হয়, 14কে লেখা যায় 14/1, তাহলে p/q ফর্ম হয়ে গেল, তাহলে এটা একটা মূলত সংখ্যা। আবার এখানে দেখো গুণ করলে a² - b² এর ফর্মুলা, a - b আর a + b, মানে কি হয়, a² - b² ফর্মুলা। ওকে, তাহলে কি হবে, 7² মানে 49, আর √2² মানে 2, ক্যালকুলেট করলে 47 হয়, এটাও একটা মূলত সংখ্যা। তাহলে দুটো যেহেতু মূলত সংখ্যা আসছে, তাহলে ডেফিনেটলি তোমার এই নাম্বারটা এটার একটা অনুবন্ধী করণী। ওকে, চলো এবার দেখো 3 নম্বর।
একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা বলছে 12 সেন্টিমিটার, আয়তন 100 পাই, এটা পাই অ্যাকচুয়ালি লিখতে গেছে অন্য কিছু হয়ে গেছে এখানে, আচ্ছা 100 পাই ঘন সেমি। শঙ্কুর ব্যাসার্ধটা মানে আর এর মানটা বার করতে হবে, ধরে নিচ্ছি যেটা বার করতে হবে সেটা হচ্ছে আর, মানে ব্যাসার্ধটা ধরে নিলাম আর। আয়তন তোমরা জানো একটা শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, সেটাই আছে। এবার বলছে যে এটার ভ্যালু বলে দিয়েছে 100 পাই, এই যে ঠিক আছে, আর এইচ এর ভ্যালু বলে দিয়েছে 12, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 100 পাই, এবার পাই পাই ক্যান্সেল হয়ে গেল। ওকে, তাহলে 1/3 আর স্কোয়ার, আর এইচ এর ভ্যালু কত 12, এই যে তাহলে এখানে এখানে তুমি লিখতে পারো উচ্চতা সমান হচ্ছে এখানে ব্র্যাকেটে এইচ সমান হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে আর স্কোয়ার সমান দেখো এই 4টা এদিকে এলে ডিভাইড হয়ে যাবে, মানে ভাগ হয়ে যাবে, ক্যান্সেল করলে তোমার 25 আসছে, তাহলে 25টা কার স্কোয়ার 5 স্কোয়ার, তাহলে আর স্কোয়ার সমান 5 স্কোয়ার, তাহলে আর সমান 5, ইজি ব্যাপার, তোমরা টেনে পড়ছো। এবার চলো 4 নম্বরটা দেখা যাক। বলছে এক্স সমানুপাতি ওয়াই জেড এবং ওয়াই সমানুপাতি জেড এক্স হলে দেখা হচ্ছে জেড একটি অশূন্য ধ্রুবক। অশূন্য ধ্রুবক মানে জেড সমান একটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে, জেড সমান একটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে। তো দেখো এক্স সমান k1 ওয়াই জেড ধরে নিলাম, কেউ একটা অশূন্য ধ্রুবক, ডেফিনেটলি সমানুপাতিটাকে তুলতে গেলে একটা অশূন্য ধ্রুবকের দরকার হয়, তাহলে কে এক্স সমান k1 ওয়াই জেড, আর এখানে ওয়াই সমান k2 এক্স জেড। এবার জেড সমান কী হবে, এখান থেকে তুমি জেড এর ভ্যালুটা বার করো, তাহলে কী হবে, এক্স তো এদিকে রয়েছে আর k1 আর ওয়াইটা নিচে ভাগ হয়ে যাবে, তাহলে এটা 1 নম্বর দিলাম। আর এখানে জেড সমান দেখো ওয়াই বাই k2 এক্স। ওকে, এবার দেখো এখানেও জেড আছে, তো আমি 1 আর 2টাকে গুণ করে দিচ্ছি, তাহলে এই দিকটা গুণ করলে কী হবে জেড ইন্টু জেড, জেড স্কোয়ার, আর এই দিকটা কী হবে এক্স বাই কে ওয়াই লিখেছি ইন্টু ওয়াই বাই k2 এক্স, মানে k1 ওয়াই আর k2 এক্স। দেখো এক্স এক্স আর ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে গেলে কী পড়ে থাকে জেড স্কোয়ার, এদিকটা জেড স্কোয়ার আর এদিকটা থাকে k1 k2। এবার দেখো k1টাও একটা অশূন্য ধ্রুবক, k2টাও একটা অশূন্য ধ্রুবক, তাহলে তাদের গুণফলটাও কী হবে একটা অশূন্য ধ্রুবক হবে, তাহলে তাদের ভাগটাও একটা অশূন্য ধ্রুবক, তার রুটটাও একটা অশূন্য ধ্রুবক, তাহলে জেড স্কোয়ার সমান যদি এটা আসে জেড সমান কি রুট ওভার অফ k1 k2, এইটা একটা অশূন্য ধ্রুবক যেহেতু, তাহলে এটাকে একটা অন্য ভ্যালুতে লিখে দিলাম কে, তাহলে কে একটা অশূন্য ধ্রুবক কারণ k1 আর k2টা নন জিরো বলে দিলাম এখানে তোমাদের। আমাদেরকে এটাই প্রমাণ করতে ছিল যে কে একটা অশূন্য ধ্রুবক প্রমাণ করো, প্রুভড। ওকে, বলছে 5 নম্বরটা 3 বন্ধু এ বি সি একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন, ঠিক আছে। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন, এই অনুপাতে ভাগ করে নিচ্ছে। ওকে, কোনো এক মাসে যদি এত টাকা আয় হয় 29,260 টাকা আয় হয়, তাহলে কাজের জন্য এ এর আয় বি এর আয়ের থেকে কতটা বেশি, তাহলে এ আর বি এর আয়টা তো আমাদেরকে বার করতে হবে আলাদা করে। এবার এখানে একটা কথা বলা আছে দেখো, একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি ব্যবসা বাস ক্রয় করেন, তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য এই অনুপাতে ভাগ করে নেবেন, তাহলে 2/5 অংশ থেকে আমাকে বার করতে হবে। দেওয়া আছে কি দেখো মোট আয়টা হচ্ছে এত টাকা, মোট আয়ের 2/5 অংশটা বার করে নাও, কারণ মোট আয়ের 2/5 অংশটা হচ্ছে এইটাতে করে নেবে, তাহলে 2/5 অংশ কত হবে 5,852 টাকা, ঠিক আছে। এইটাকে কীভাবে লাভ মানে ভাগ করবে 3:2:2। দেখো এবার যদি মোট আয়ের 2/5 অংশ সমান কত হচ্ছে এত সমান হচ্ছে, এবার মাল্টিপ্লাই করলে 11,704 টাকা, এই টাকাটাকে আমাদের এই অনুপাতে ভাগ করে নিতে হবে, পুরো দেখতে হবে কত হচ্ছে। তাহলে 3 বন্ধুর এত টাকাতে কি হচ্ছে এই অনুপাতে ভাগ করা হয়েছে, তাহলে অনুপাতগুলির যোগফল কী হবে, এই তিনটাকে যোগ করতে হয় জানো, কারণ এটা মোট আয়টা 2/5 অংশের মোট আয়টা তো এটাই, যোগ করে 7 পাচ্ছ, তাহলে কী হবে এর আয়টা কত হবে ওই 2/5 অংশ, অ্যাকচুয়ালি এখানে আমাদের লেখা উচিত 2/5 অংশে এর আয়, আর এখানেও 2/5 অংশে বি এর আয়, টোটালটা নয় 2/5 অংশে কিন্তু। তাহলে এটা ক্যালকুলেট করলে 5,016 টাকা, এখানে 3,344 টাকা। এবার দেখো এদের তফাৎটাই চেয়েছে যে এর আয় বি এর আয়ের থেকে কত বেশি, তাহলে এদের মাইনাস করে দাও এর আয়টা আর বি এর আয়টা থেকে, তাহলে তোমার উত্তর পাবে 1,672 টাকা। এখানে রুপিস সাইন দিও, এইটা আমাদের দেবনাগরী সাইন জানো, রুপিস সাইন। ওকে, চলো নেক্সট দেখো, এখানে 6 নম্বরটা বলছে একটি লম্ববৃত্তাকার চোঙ এবং একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের দৈর্ঘ্যের অনুপাতটা দেওয়া আছে, একটা দেওয়া আছে চোঙ, একটা হচ্ছে শঙ্কু, তাহলে ভূমিতলের দৈর্ঘ্য দেওয়া আছে মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে ডেফিনেটলি,
মানে আর এর মানটা দেওয়া আছে, তাহলে ওই ধরে নিচ্ছি ব্যাসার্ধটা হচ্ছে R1 R2 আর উচ্চতাটা হচ্ছে H1 আর H2, দেখতে পাচ্ছ এখানে যথাক্রমে। আচ্ছা, তাহলে R1 বা R2টা তো দেওয়া আছে 3:4। এবার চোঙের আয়তন কত হবে বলো? যদি R1 ব্যাসার্ধ হয় আর H1 যদি উচ্চতা হয়, তাহলে চোঙের কী হবে? চোঙের হবে পাই R1 স্কোয়ার H1। এমনি চোঙের ফর্মুলা কি, মানে ভলিউমের মানে আয়তনের পাই R স্কোয়ার H, তাই তো? তাহলে এইটা এবার ধরো যদি R1 রেডিয়াস আর H1 রেডিয়াস হয়, তাহলে এখানে মানে R1 ব্যাসার্ধ আর H1 যদি উচ্চতা হয়, তাহলে এখানে কি লিখবে? পাই R1 স্কোয়ার H1 স্কোয়ার, মানে H1। আর এখানে কি হবে? শঙ্কুরটা ক্ষেত্রে হবে 1/3 পাই R2 H2। এর দুটো আলাদা, মানে চোঙের ক্ষেত্রে ধরেছি R1 H1 আর শঙ্কুর ক্ষেত্রে ধরেছি R2 H2। এবার তাদের অনুপাতটা দেওয়া আছে, দেখো 9:8 দেওয়া আছে। তাহলে এই অনুপাত করো, পাই পাই ক্যান্সেল হয়ে যাবে। ওকে, আর কিছু ক্যান্সেল হবে না। এবার 1/3টা নিচে আছে তো ওটা উপরে গিয়ে 3 হয়ে যাবে, এই জন্য 3 লিখে দিচ্ছি, মানে অ্যাকচুয়ালি 3/1 হয়ে যাবে 1/3টা। এটা R1/R2 হোল স্কোয়ার আর H1/H2। ওকে, এবার এই ভ্যালুটা দেখো দেওয়া আছে 3/4, তাহলে 3 ইন্টু 3 আছে এখানে, ইন্টু 3/4 হোল স্কোয়ার ইন্টু H1H2 ভ্যালু তো তোমাকে বার করতে হবে, সমান 9/8। এবার দেখো 3টা আছে, কাটাকাটি করলে দেখো এখানে হবে আলটিমেট H1/H2 সমান 2/3, মানে 2:3 অ্যান্সার। ওকে, চলো নেক্সট। এটা এখানে লাস্ট, এরপরে বড় কোশ্চেনে চলে যাব। যদি y সমানুপাতিক x কিউব হয় এবং y এর বৃদ্ধি 8:27 অনুপাতে হলে x এর বৃদ্ধি অনুপাত, মানে যখন ধরো y-টা y1 আছে, x-টা x1, এটা ইনিশিয়ালি আছে প্রথমে, এবার y-টা বৃদ্ধি পেয়ে y2 হলো, তখন x-টা ধরো x2 হলো, ওটাই লিখেছি, প্রথমে y ছিল। আচ্ছা, এই সম্পর্কটা দেওয়া আছে y সমানুপাতিক x কিউব, তাহলে y সমান কে এক্স কিউব, এটা অশূন্য ধ্রুবক ধরে করতে হয়। আচ্ছা, এরপরে ওই প্রথমে ধরো y1টা হচ্ছে, এবার 8:27 বলা আছে, তাহলে 80 আর 27t লিখতে হবে এই যে। তাহলে প্রথমে y1টা মানে প্রথমে, তাহলে ওটা y1 মানে 80 আর পরে হচ্ছে 27t, ঠিক আছে? তাহলে x সমান x1 আর এখানে x2 ধরে নিচ্ছি, প্রথমটা হচ্ছে ইনিশিয়ালি পজিশনে, প্রথম পজিশনে x1 আর এখানে x2, যেমন ওখানে y1 ধরেছি যখন, মানে ব্যাপারটা হচ্ছে যখন y1 আছে প্রথমে y-টা, তখন x-টা হচ্ছে x1, এবার y-টা বেড়ে কি হলো y2 হয়ে গেল, তখন x-টা কি হচ্ছে দেখব, x2 হলো ধরে নাও মনে মনে, সেই পরিবর্তনটাই তোমাকে দেখতে হবে। তাহলে এখানে অনুপাতটাকে জানো, একটা ভেরিয়েবল ধরে নিতে হয়, এখানে x আর y ধরা যাবে না, অলরেডি এখানে x y দিয়ে দেওয়া আছে বলে, ওই জন্য আমি t একটা ধরেছি, মানে কি বলবো, চলরাশি। তাহলে এই 1 নম্বরের ভ্যালুটা বসিয়ে দাও, কী হবে, এখানে y এর জায়গায় y1, x এর জায়গায় x1, তাহলে এবার y1 মানে কত 80, আর এটা, আর এখানে দেখো মানে ওই তো এটাই তো না নাকি, তাই না এটা, তাহলে এখানে y এর জায়গায় y2, x এর জায়গায় x2, তাহলে y2 মানে কত 27t। এবার দেখো দুটোকে যদি ভাগ করা হয় 2/3 করা হয়, তাহলে কী হবে 80/27t, আর এদিকে k/x1 কিউব, এখানে k/x2 কিউব, কে কেটে গেল, টি কেটে গেল, আর তো কিছু হবে না। এবার দেখো এই 8টা কার কিউব, 2 এর কিউব হচ্ছে 8 আর 27টা হচ্ছে 3 কিউব, হ্যাঁ না? তাহলে এখানে তুমি লিখতে পারো 8-এর জায়গায় 8/27 জায়গায় 2/3 হোল কিউব ইকুয়ালস, এবার এটা মানে তো x1 x2 কিউব, তাহলে x1 x2 কী হবে 2/3, 2:3 অনুপাত। ওকে, চলো, আমি জানি তোমরা এখানে ম্যাক্সিমাম সলিউশনের জন্য এসছো, বাট যারা বুঝতে চাইছো দেখে নিতে পারো। আচ্ছা, 4 নম্বর কোশ্চেনটা ছিল যে যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। অ্যাকচুয়ালি এটা আমি প্রুফটা করেছিলাম, তারপর দেখলাম যে এই হাতের লেখার থেকে তোমাদের বইয়ের লেখাটাই ভালো লাগবে, তো ওই জন্য এটাকে আমি আর দেখাচ্ছি না, এখানে বই থেকে একই দেখতে পারো, এটাও আমি এখান থেকে বলে দিচ্ছি বই থেকে। বলছি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, সম্পূরক মানে জানো 180 ডিগ্রির ব্যাপার, তাই তো? তাহলে বিপরীত কোণ মানে এই কোণটা দেখাবো আমরা, আর এটা অটোমেটিক বলে দেবো, মানে ওই অনুরূপভাবে, ঠিক আছে তো? আমরা কি দেখাবো, না হ্যাঁ বি আর ডিটা দেখাবো, আর এসিটাকে অনুরূপভাবে বলে দেবো। দেখো এখানে বলছে যে প্রদত্ত কি ও কেন্দ্রবৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এটা একটা ও কেন্দ্রবৃত্ত, কেন্দ্রটা ও, এ বি সি ডি একটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, মানে বৃত্তের ওপরে, বৃত্তের পরিধির ওপরে এই বিন্দুগুলো থাকবে, তখন দিয়ে মানে একটা চতুর্ভুজের যদি শীর্ষবিন্দুগুলো বৃত্তের পরিধির ওপরে থাকে, তখন সেই চতুর্ভুজটাকে বৃত্তস্থ চতুর্ভুজ বলা হয়। এবার এর ধর্মটা বলছে যে বিপরীত কোণগুলো 180 ডিগ্রি। দেখা যাক, তাহলে এটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে ওটাই, যে এবিসি দেখতে পাচ্ছ, এবিসি এই কোণটা আর এডিসি মানে এডিসি এই কোণটা, এই দুটোর যোগফল হচ্ছে 180 ডিগ্রি।
ওকে, মানে 2 সমকোণ। এবার কি করতে হবে আমাকে, ও যেটা কেন্দ্র ধরেছি তো, ও থেকে একে যোগ করব আর ও থেকে সিকে যোগ করব, সেটাই করা হয়েছে। ও সি মানে এও আর সিও যোগ করলাম। এডিসি আছে, এটা হচ্ছে কি অধিচাপ, মানে এখানে ম্যাক্সিমাম জায়গাটা নেওয়া আছে। এইটার মধ্যে এই কোণটা তৈরি, তুমি বইটাকে ঘুরিয়ে নাও, দেখো বুঝতে সুবিধা হবে। এটার মধ্যে দেখো এ বি সি এই কোণটা তৈরি হচ্ছে, ওটাই লেখা আছে দেখো এডিসি, এই যে তোমার বৃত্তচাপটা আছে দ্বারা গঠিত কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ এওসি, এটা দেখতে পাচ্ছ 180 ডিগ্রি থেকে বড়, ওই জন্য প্রবৃদ্ধ কোণ কথাটা বলা হয়েছে এওসি। আর বৃত্তস্থ কোণ কি এবিসি, এবিসি। তোমরা বইটাকে ঘুরিয়ে নাও, দেখো সুবিধা হবে বুঝতে। আচ্ছা, আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণে কি হয়, দ্বিগুণ হয়, তাহলে ওইটাই লিখে। এটা হচ্ছে তোমার এওসিটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে এবিসিটা হচ্ছে বৃত্তস্থ কোণ, তাই তো? তাহলে কি হয়, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় কেন্দ্রস্থ কোণটা, তাহলে এওসি সমান লেখা আছে 2 × এবিসি। তাহলে এবিসির ভ্যালুটা আমাকে বার করে নিতে হবে, তাহলে হাফ প্রবৃদ্ধ এওসি হয়ে গেল, 1 নম্বর ইকুয়েশন দিয়ে রেখেছি। এরপরে হচ্ছে আবার এবিসি মানে নিচে এটা দেখো, এবার অন্য কালার নিচ্ছি বুঝতে সুবিধা হবে তোমাদের। চলো অন্য কালার নিচ্ছি বুঝতে সুবিধা হবে। এই যে এবিসি যেটা আছে বৃত্তচাপ, এর মধ্যে এই কোণটা কি কেন্দ্রস্থ কোণ, আর এটা কি বৃত্তস্থ কোণ, ওটাই দেখো লেখা আছে এওসি। এটার প্রবৃদ্ধ নয় কিন্তু, কারণ 180 ডিগ্রি ছোট, সমান 2 × এডিসি। ওকে, এওসি আর 2 × এডিসি গোলাবে না কিন্তু, যেন কনফিউশন না ক্রিয়েট হয়। এখানে প্রবৃদ্ধ এওসি মানে উল্টো দিকটা, এটা হচ্ছে এওসি মানে এই দিকটা। তাহলে এই চাপের মধ্যে এটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, ওটাই লেখা আছে। তাহলে এডিসি সমান এটা বেরিয়ে গেল। এবার দেখো এই দুটোকে যোগ করো, তাহলে কি পাবে, ওইটাই দেখো 1 আর 2কে হইতে পাই, মানে যোগ করেছো ওরা। হ্যাঁ, তাহলে হাফ প্রবৃদ্ধ, এটা হাফ প্রবৃদ্ধ মানে এওসি, তাহলে কমন নিয়ে নাও। তাহলে কি প্রবৃদ্ধ এওসি মানে এইটা, আর এওসি মানে এইটা। তাহলে একটা বৃত্তের কেন্দ্রের টোটাল এই অ্যাঙ্গেলটা হচ্ছে, একটা বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় 360 ডিগ্রি। তো 360 ডিগ্রিটা এখানে 4 সমকোণ লিখেছে, 360কে 4 সমকোণও লেখা যায়, তো এটা লিখেছে। এবার কাটাকাটি করলে 2 সমকোণ, মানে 2 সমকোণ। এবার দেখো অনুরূপে মানে ওই একইভাবে অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি যে বিও, এই যে বিও আর ডিও যদি যোগ করি এটা 2 সমকোণ হবে, প্রমাণিত। ওকে, চলো এবার আমরা এটাকে দেখা যাক। দেখো তোমরা বই থেকে দেখে নিতে পারো, বলছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের দুটি পার্শ্ব অঙ্কন করা যায়। তাহলে বহিস্থ কোনো বিন্দু থেকে মানে ও কেন্দ্র বৃত্ত, দেখো এই যে দেখছো এই বৃত্তটা, ছোট বৃত্তটা, এটা ও কেন্দ্র বৃত্ত, এটা কেন্দ্র। এবার বলছে টি যে কোনো একটি বহিস্থ বিন্দু, মানে এই বিন্দুটা হচ্ছে একটা বাইরে, বৃত্তের বাইরে একটা বিন্দু। প্রমাণ করতে হবে টি বিন্দু থেকে ও কেন্দ্র বৃত্তের দুটি পার্শ্ব, মানে এ টি এ আর টিবি, এই দুটো অঙ্কন করা যাচ্ছে। ওকে, দুটি পার্শ্ব অঙ্কন করা যায়। কি কি যুক্ত করলাম, টি কমা ও যুক্ত করলাম, এই যে টি ও কেন্দ্রের সঙ্গে ওই বহিস্থ বিন্দু কোণটাকে যুক্ত করলাম এইটাকে। আর কি হলো, টি ওকে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করলাম, মানে এইটা ধরো যদি ব্যাস হয় তাহলে এটা সমদ্বিখণ্ড, এটা মধ্যবিন্দু, তাহলে এইটাকে করে কি সমদ্বিখণ্ড করে নেবে, সমদ্বিখণ্ড করে এই বৃত্তটাকে আমরা অঙ্কন করলাম। ওকে, তাহলে এবার দেখো যেই আমি একটা এরকম একটা ব্যাস করে, মানে এইটার এই মধ্যবিন্দুটা হবে তার কেন্দ্র, এই বৃত্তটা যেটা তুমি অঙ্কন করেছো। যেহেতু টি বিন্দুটি ও কেন্দ্রবৃত্তের বহিস্থ বিন্দু এবং ও অন্তস্থ বিন্দু, সুতরাং টি ওকে ব্যাস করে অঙ্কিত বৃত্তটি ও কেন্দ্রবৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করবে। মানে দেখো এই যে তোমার এইটা তো তার ব্যাস টি ও, মানে এইটা হচ্ছে বৃত্তের একটা বাইরে এই বিন্দুটা, আর এটা হচ্ছে বৃত্তের ভেতরে, আর এটাকে ব্যাস করেছি। তাহলে বৃত্ত যখন তৈরি করতে যাবে এরকমভাবে বৃত্তকে ছেদ করবে, এই বৃত্তটাকে, মানে কটা বিন্দুতে ছেদ করছে, দুটো বিন্দুতে। এটাই ওরা বলতে চেয়েছে এখানে, যে যদি ব্যাসটা বাইরে থাকতো বৃত্তের তাহলে একটা বিন্দুতে ছেদ করতো, জাস্ট টাচ করে থাকতো, একটা বিন্দু করতো। আর যদি আরও বাইরে থাকতো টাচই করতো না, কিন্তু বলছে একটা বাইরে আছে বৃত্তের আর একটা বৃত্তের ভেতরে আছে, তাহলে ডেফিনেটলি কী হবে, বৃত্তটাকে দুটো বিন্দুতে মানে ছেদ করবে, স্পর্শ আর করবে না। সেই জন্য এ আর বি বিন্দুতে ছেদ করেছে, ওটাই বলেছে। সুতরাং টিওকে ব্যাস করে করলে দুটো বিন্দুতে ছেদ করবে, এটা বলা আছে। ধরি ছেদবিন্দু এ আর বি, যেটা বলে দিলাম তোমাদের। এবার দেখো বাকিগুলোকে যোগ করো, টি কমা এ যোগ করা হলো, এইটা যোগ করলাম, আর টি কমা বি যোগ করা হবে, ও কমা এ এইটার এটা, ও কমা বি যুক্ত করলাম। এবার প্রমাণে আসা যায়, প্রমাণটা খুব ছোট্ট প্রমাণ। দেখো ও এ টি, এই যে ও এ টি এই যে কোণটা, আর হচ্ছে ও বি টি এই কোণটা, বলো এটা যেহেতু এই যে টিবি মানে বলেছে দুটো স্পর্শক থাকবে, তো আমাকে এই কোণ দুটোকে 90 ডিগ্রি দেখাতে হবে, তাই তো, মানে পারপেন্ডিকুলার মানে লম্ব দেখাতে হবে।
দেখো এটা কি প্রত্যেকটা অর্ধবৃত্তস্থ কোণ না, ভালো করে দেখো, টি কিউটাকে ব্যাস করে বলা হয়েছে, তাহলে টি কিউকে ব্যাস করলে ওপর পার্টটা ভাবো নিচের পার্টটা নেই, এই পার্টটা নেই, ভাবো এই পার্টটা, তাহলে এইটা একটা অর্ধবৃত্ত, তাহলে এইটা যদি অর্ধবৃত্তস্থ কোণ কী হয় সমকোণ, তাহলে এটা কত হবে 90 ডিগ্রি হবে। সিমিলারলি ওপর পার্টটা এখন নেই, ভাবো নিচে পার্টটা আছে আর টি ওটা ব্যাস, তাহলে এটা কী হবে অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে আবার সমকোণ মানে 90 ডিগ্রি, ওটাই বলা আছে দেখো, এটা সমান এক সমকোণ, কারণ প্রত্যেকেই অর্ধবৃত্তস্থ কোণ, তাই জন্যে। অর্থাৎ কি এই যে ও এটা কি টি এর ওপর লম্ব আর ও বিটা টি বির ওপর লম্ব। এবার তোমরা জানো একটা বৃত্ত যদি এটা স্পর্শক হয়, যদি ব্যাসার্ধ হয়, তারা পরস্পর লম্বভাবে থাকে। তাহলে কি ও বিটা তো ব্যাসার্ধ এই ছোট বৃত্তটার, আর এটার সঙ্গে 90 ডিগ্রি কোণ করছে, মানে টিভিটা কি তার স্পর্শক, টি এটা কি তার স্পর্শক 90 ডিগ্রি কোণ করছে বলে ওটাই বলা আছে এখানে। ঠিক আছে, বাস দেখে নিও। চলো এবার নেক্সট, এটা হচ্ছে লাস্ট, খুব ইজি এই দুটো কোশ্চেন, অ্যাকচুয়ালি খুব ইজি এই দুটো কোশ্চেন, সলভও করে রেখেছি। একটা সরল সুদ দিয়ে আছে, একটা চক্রবৃদ্ধি সুদ দিয়ে আছে। ধরি এক্স, আচ্ছা অঙ্কটা পড়ি। বার্ষিক 4% সরল সুদে কত বছরে 600 টাকা সুদ 168 টাকা হবে তা নির্ণয় করো। ধরি এক্স বছরে 600 টাকা সুদ 168 টাকা হবে, বছরটা আমি এক্স ধরে নিচ্ছি, তাহলে কি সূত্র কি APRT/100, তাহলে 168 এদিকটা লিখলে সুদের জায়গায়, এদিকে 600 × 4 × x/100 ক্যালকুলেট করো, তখন 0 0 দুটো 0 ক্যান্সেল হয়ে যাবে। ওকে, এটা এবার তোমার কি হবে 6 × 4 × x, এটা আমি দেখো ঘুরিয়ে লিখেছি, এইটাকে এইদিকে লিখেছি, এবার 168টাকে এইদিকে লিখেছি ডান দিকে, তাহলে x সমান কী হবে 168/6 × 4, এটা তাহলে 4 এটা ক্যান্সেল করলে 7 পাচ্ছ, এটাই তো 7 বছর পর হবে সুদে আসল। ওকে, 168 টাকা হবে 7 বছর পর 600 টাকাটা মানে সুদটা। আচ্ছা এবার চলো চক্রবৃদ্ধি সুদ, দুটো অঙ্ক খুব সোজা অঙ্ক দিয়েছে। কত টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদে 2 বছর পরে সুদে আসলে এত টাকা হবে, মানে এইটা হচ্ছে সুদে আসলে দুটো জিনিস। তাহলে আমাদের ফর্মুলাটা কি এটা, তাহলে আরটা দিয়েছে 5% রেট অফ ইন্টারেস্ট, তোমার সুদের হারটা যেটা বলে, আসলটা হচ্ছে ধরে নিচ্ছি এক্স, এটা ধরে নিচ্ছি, ধরি টাইমটা সময়টা দিচ্ছে 2 বছর, আর সুদে আসলে টাকাটা দিয়ে দিয়েছে, তাহলে আমরা তো এই ফর্মুলাটা জানি। তাহলে পি মানে এক্স ধরো 1 + আর এর জায়গায় 5/100 স্কোয়ার এন এর জায়গায় 2, বাস এবার ক্যালকুলেট করো, এটা দেখা করলে আসবে 21/20। ডেফিনেটলি এইটা যদি তুমি এইদিকে নিয়ে আসো উল্টে যাবে, 20/21 হয়ে যাবে। এবার কি স্কোয়ার মানে কি 20/21 × 20/21, এটা ক্যান্সেল করলে তোমার এটা আসছে 3200 টাকা, এটা হচ্ছে তোমার আসল। ওকে, দেখো একটাই কথা বলতে চাই, এটা আমার হিন্দি চ্যানেল ছিল, এখানে সেকেন্ড চ্যানেল করেছিলাম প্রথমে। যদি যারা বাংলা মিডিয়াম থেকে দেখছো, যাদের ভালো লাগলো আমার এক্সপ্লেনেশন, আমি অতটাও ডেডিকেশন দিয়ে করতে পারিনি, এটা যেহেতু খুব কম টাইম ছিল আমার কাছে। যারা লাস্ট অবধি দেখেছো আশা করছি তাদের হেল্প হয়েছে কিছুটা, তাদেরকে একটাই বলতে চাই যদি ভালো লাগে আমাকে কমেন্ট করো, তোমাদের আমি কন্টেंट বানাবো बांग्ला मीडियम यदि तुमरा चाहो। ओके, और हिंदी के लिए मैं यही कहना चाहूँगा, मुझे पता है इतने देर तक कोई नहीं रहेगा, यहाँ पे हिंदी का भी आएगा, और नहीं तो मेरा तो पुराना चैनल है वहाँ पे भी सब कुछ मिलेगा तुम्हें। चलो आज के এইখানেই বন্ধ করলাম, শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, টেক কেয়ার।